বসবেন। আমাদের এখন এই খবরটা রাজপুত্র অরুণকে দিতে হবে, না হলে উনি তো না বুঝে চুক্তিতে সই করে দেবে। জেসমিন, রাজপুত্র অরুণ না বুঝে সই করার মানুষ নয়। উনি নিশ্চিত ভ্যাবলা আর ক্যাবলার কাছ থেকে ওই পাউডারের খবর এতক্ষণ পেয়ে গেছে। তবে আমাদের চুপ করে বসে থাকলে চলবে না। আমি এক্ষুনি সাংকেতিক চিঠি লিখছি। রাজেশ, তুমি নিজে গিয়ে চিঠিটা রাজপুত্র অরুণের হাতে দিয়ে আসবে। আমি এখনই রওনা দিচ্ছি দিদি। ভৈরবের চক্রান্ত খুব যত্ন করে নিয়ে একটি কাপড়ের ভাঁজে ছড়িয়ে দিতে লাগলো। তারা বুঝতেও পারলো না যে তারা বিষাক্ত রাসায়নিকের বদলে আপনাদের তাঁত বিদ্যালয়ের কাপড় আমরা খুব সাবধানে পশ্চিমের রাজ্যে নিয়ে যাচ্ছি। বাণিজ্যের এই সম্পর্ক আমাদের চিরকাল বজায় থাকবে। চারু আর জেসমিন ওখানে আমাদের জন্য পথে বসে আছে। জয়ামা, আমরা কাল সূর্য ওঠার আগেই রওনা দেব। মধুপুরে মধুরাজা বাবার পাঠানোর নিমন্ত্রণ পত্র। হেমমধুরাজির রাজপ্রাসাদের পেছনের বিশাল গুদামঘর। রাতের অন্ধকার চারদিকে। গুদামঘরের ভেতরে সারি সারি কাঠের বাক্সে নতুন বোনা কাপড় সাজিয়ে রাখা হয়েছে কাল সকালে পশ্চিমের রাজ্যে পাঠানোর জন্য। মহাজন ভৈরব এবং তার প্রধান গুপ্তচর খুব সাবধানে গুদামঘরের ভেতরে ঢুকলো। তাদের হাতে চামড়া সেই ছোট্ট ছোট্ট থলি। গুদামঘরের একটু দূরে অন্ধকারে লুকিয়ে আছে ভ্যাবলা আর ক্যাবলা। চারদিকে ভালো করে নজর রাখ। রাজপুত্র অরুণ চুক্তিতে সই করিয়ে ভেবেছে সে জিতে গেছে। সে জানে না এই কাপড় যখন পশ্চিমের রাজ্যে পৌঁছাবে তখন এগুলো শুধু গলে যাওয়া সুতোর রূপে পরিণত হবে। তুই তাড়াতাড়ি সব বাক্সের কাপড়ে ভাজে ভাজে এই পাউডার ছড়িয়ে দে। মহাজন মশাই, আপনি একদম নিশ্চিন্তে থাকুন। আমি এমন ভাবে এই পাউডার মেশাবো যে কেউ গুণা করে বুঝতে পারবে না। 1 মাস পর যখন কাপড়ের বাক্স খোলা হবে তখন রাজপুত্র অরুণের অহংকার আর প্রেম রাজ্যের মানুষের সুনাম একসাথে মাটিতে মিশে যাবে। তাড়াতাড়ি হাত চালা, ওই বোকা মিষ্টিওয়ালা গুলো পাহারা দিচ্ছে। তাড়াতাড়ি কাজ শেষ করে চুপি চুপি ফিরে যেতে হবে। গুপ্তচর চামড়ার থলিগুলো থেকে সাদা পাউডার বের করে খুব যত্ন করে নিয়ে একটি কাপড়ের ভাঁজে ছড়িয়ে দিতে লাগলো। তারা বুঝতেও পারলো না যে তারা বিষাক্ত রাসায়নিকের বদলে সাধারণ চালের গুঁড়ো আর খড়ির গুঁড়ো মেশাচ্ছে। দেখ ক্যাবলা, দেখ কেমন মনে সুখে আমাদের চালের গুঁড়ো কাপড়ে মাখাচ্ছে রে। রাজপুত্র মশাইয়ের বুদ্ধির কাছে এরা একদম শিশু রে। আরে মাখতে দে, চালের গুঁড়ো কাপড়ে লাগলে কাপড় তো কোনো ক্ষতি হবে না, উল্টো কাপড়ের ধুলো আরো বেশি পরিষ্কার হবে। কাল সকালে যখন এরা এই বাক্স নিয়ে রওনা দেবে তখন আমি জোরে জোরে আমার পাতার বাঁশিটা বাজাবো। এখন একদম শব্দ করিস না। ওরা কাজ শেষ করে বেরোলে আমরা আবার অতিথি ভবনের বারান্দায় গিয়ে ঘুমিয়ে পড়বো। সারু দিদির রাজ্যে চক্রান্ত করতে এসে এরা নিজেরাই বোকা বনলো। মধুপুর রাজ্যের রাজপ্রাসাদ। সকালবেলা। চারুলতার কক্ষ। সেনাপতি রাজেশ ঘরে ঢুকলো। তার হাতে একটি রাজকীয় সিলমোহর দেওয়া চিঠি। দিদি, হেমমধু রাজ্য থেকে রাজপুত্র অরুণের বিশেষ দূত এইমাত্র এই চিঠিটা দিয়ে গেল। আমি সুরেশপুর গ্রামের গুপ্তচরদের খবরটা নিয়ে আসার পর থেকেই আপনি চিন্তায় ছিলেন। এবার চিঠিটা পড়ে দেখুন রাজপুত্র অরুণ কি লিখেছে। চারুলতা চিঠিটা হাতে নিয়ে দ্রুত সিলমোহর খুলল। জেসমিন এবং রাজেশ খুব আগ্রহ নিয়ে চারুলতার দিকে তাকিয়ে আছে। রাজপুত্র অরুণ লিখেছে, সুরেশপুর গ্রামের খবর পাওয়ার পর উনি একদমই অবাক হননি। উনি জানতেন ভৈরব চারদিক থেকে জাল বিছানোর চেষ্টা করবে, কিন্তু ভৈরবকে উনি এমন একটা ফাঁদে ফেলেছেন যা ভৈরব কল্পনাও করতে পারবে না। দিদি, রাজপুত্র কি ফাঁদ পেতেছেন? উনি কি চুক্তি সই করেননি? চুক্তি সই হয়েছে জেসমিন, কিন্তু রাজপুত্র অরুণ চুক্তিতে এমন একটা শর্ত জুড়ে দিয়েছেন যে হেমমধু রাজ্যের সীমানা পেরোনোর পর কাপড়ের কোনো ক্ষতি হলে তার দায় আমাদের রাজকোষ নেবে না। ভৈরব বাধ্য হয়ে সেই চুক্তিতে সই করেছে। আর সবচেয়ে বড় কথা হলো ভ্যাবলার ক্যাবলা ভৈরবের ঘর থেকে আসল রাসায়নিক পাউডার সরিয়ে সেখানে চালের গুঁড়ো রেখে এসেছে। ভৈরব এখন সেই চালের গুঁড়োকেই বিষ ভেবে কাপড়ে মিশিয়ে আনন্দে আত্মহারা হয়ে আছে। দিদি, রাজপুত্র অরুণের এই বুদ্ধির কাছে তো পৃথিবীর বড় বড় পণ্ডিতরাও হার মানবে। ভৈরব মহাজন ভাববে সে আমাদের কাপড় নষ্ট করেছে, কিন্তু আসলে তো সে সাধারণ চালের গুঁড়া দিয়ে পশ্চিমের রাজ্যে ফিরে যাচ্ছে। আর সুরেশপুর গ্রামে যে গুপ্তচরগুলো ধরা পড়েছে তাদের কথা জানতে পারলে তো ভৈরব এমনিতেই ভয় পালিয়ে যাবে। রাজপুত্র অরুণ একা হাতে 2 রাজ্যকে কেমন জাদুর মতো রক্ষা করলেন দিদি।
রাজপুত্র অরুণ শুধু রাজা নয়, তিনি এই রাজ্যের একজন পাহারাদার। আমি জানতাম উনি কোনোভাবেই ভৈরবকে আমাদের ক্ষতি করতে দেবেন না। জেসমিন, আমাদের আর কোনো ভয় নেই। তুই এখন শুধু নিজের শরীরের যত্ন নে। এই রাজ্যে এখন শুধু শান্তির বাতাসই বইবে। মধুপুর রাজ্যের তাঁতপল্লী, ছোট্ট মাটির ঘর। সকালের রোদ ঘরের ভেতরে এসে পড়েছে। রূপমঞ্জুর এবং মধুবালা খুব মন দিয়ে জেসমিনের পাঠানো নরম সুতো কাজ করছে। তাতে মাসি হাসি মুখে ঘরে ঢুকলেন। তোরা আজ কাজ একটু থামা, তোদের জন্য আমি খুব বড় একটা সুখবর নিয়ে এসেছি। এই খবর শুনলে তোদের মন আনন্দে ভরে যাবে। আমাদের জন্য সুখবর মাসি? আমাদের মতো অপরাধীদের জীবনে আবার সুখবর কোথা থেকে আসবে? আমরা তো শুধু আমাদের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য বেঁচে আছি। সুখবরটা তোদের জন্য হলেও খবরটা রাজপ্রাসাদের। আমাদের জেসমিন মা হতে চলেছে। খুব তাড়াতাড়ি মধুপুর রাজপ্রাসাদে জেসমিনের কোল আলো করে নতুন সন্তান আসছে। চারু মায়ের মতো জেসমিনও আমাদের নতুন অতিথি উপহার দেবে। হে বিধাতা, তুমি এত দয়াময়। আমার জেসমিন আজ মা হতে চলেছে। আমি ওর জন্মদাত্রী মা হয়ে ওকে রাস্তায় ফেলে চলে গিয়েছিলাম, আর আজ ও নিজের ভালোবাসায় নিজের সংসারকে পূর্ণতা দিতে চলেছে। আমার জীবনে আর কোনো কষ্ট নেই মাসি। আমার সব পাপ যেন আজ ধুয়ে গেল। তুই কাঁদছিস কেন মধুবালা? আজ তো তোর আনন্দের দিন। জেসমিন সত্যি একটা রানীর মতো জীবন পেয়েছে। চারুলতা আর জেসমিন দুই রাজ্যের আসল লক্ষ্মী। জেসমিন মন্ত্রী নির্দেশ দিয়েছে আজ দাদি বললে সবাইকে একটু মিষ্টি মুখ করাতে। তোরা এই খবর শুনে আরো কাজে মন দিবি, তোদের শরীরের দিকে খেয়াল রাখবি। আমি তোদের জন্য খাবার পাঠিয়ে দিচ্ছি। তাঁতি মাসি চলে যাওয়ার পর মধুবালার চোখের জল মুছে আবার চরকায় বসলো। রূপমঞ্জুরি, আমাদের জমানো সুতোর তোয়ালে এটা শুধু চারু মায়ের বাচ্চার জন্যই বুনলে হবে না রে। জেসমিনের বাচ্চার জন্য আমাদের কিছু একটা বুনতে হবে। আমি আমার রক্ত ঝরিয়ে হলেও আমার নাতি বা নাতনির জন্য একটা কাঁথা বুনবো। আমরা দুজনে মিলেই বুনবো মধুবালা। আমাদের এই হাতের কাজের মধ্য দিয়ে আমাদের সব আশীর্বাদ মিশে থাকবে। রাজপ্রাসাদে ঢোকার অধিকার আমাদের নেই, কিন্তু আমাদের বোনা সুতো তো তাদের কাছে পৌঁছতেই পারবে। হেমমধু রাজ্যের প্রধান ফটক মহাজন ভৈরব তার দলবল এবং কাপড়ের বাক্স বোঝায় রথ নিয়ে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত। রাজপুত্র অরুণ, যোগমোড়ল এবং সেনাপতি তাকে বিদায় জানাতে এসেছে। ভ্যাবলা এবং ক্যাবলা দূরে দাঁড়িয়ে আছে। এই রাজপুত্র অরুণ, আপনাদের আতিথ্যতা আমরা কোনোদিন ভুলতে পারবো না। আপনাদের তাঁত বিদ্যালয়ের কাপড় আমরা খুব সাবধানে পশ্চিমের রাজ্যে নিয়ে যাচ্ছি। বাণিজ্যের এই সম্পর্ক আমাদের চিরকাল বজায় থাকবে। বাণিজ্যের সম্পর্ক তো সততার উপর নির্ভর করে মহাজন মশাই। আমাদের কাপড় যেমন খাঁটি, আমাদের বিশ্বাসও তেমন খাঁটি। আপনারা পথ চলবেন খুব সাবধানে। মনে রাখবেন, অন্যের ক্ষতি করার জন্য পাতা ফাঁদে অনেক সময় নিজেরাই পা আটকে যায়। আপনি খুব জ্ঞানী মানুষের কথা বললেন রাজপুত্র। আমরা সবসময় সাবধানেই পথ চলি। এবার আমাদের বিদায় দিন। রথ চলতে শুরু করলো। ক্যাবলা তার কোমর থেকে শালপাতার বাঁশিটা বের করে খুব জোরে এবং মিষ্টি সুরে বাজাতে শুরু করলো। বাঁশির সুর শুনে ভৈরব একবার পেছনে ফিরে তাকালো। তারপর রথগুলো সীমানার দিকে এগিয়ে গেল। রাজপুত্র, এই রাজের আকাশ থেকে একটা কালো মেঘ চিরকালের মতো দূর হয়ে গেল। ভৈরব যখন পশ্চিমের রাজ্যে গিয়ে বাক্স খুলবে, তখন দেখবে কাপড়ের কোনো ক্ষতি হয়নি, শুধু চালের গুঁড়ো মেঘে আসে। তখন ওর মুখের অবস্থাটা দেখার মতো হবে গো। বাবা, ভৈরব আর কোনোদিন আমাদের রাজ্যের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। আমি মধুপুর রাজ্যে রাজেশের কাছে বার্তা পাঠিয়েছি, সুরেশপুর গ্রামে ধরা পড়া গুপ্তচরদের যেন কড়া শাস্তি দেওয়া হয়। এই দুই রাজ্যে এখন শুধু উৎসবের প্রস্তুতি চলবে। চারু ফিরে আসার আগে আমাদের সব কাজ গুছিয়ে ফেলতে হবে। মধুপুর রাজ্যের রাজপ্রাসাদের দরবার কক্ষ। মহারাজ মধুরাজ এবং রানী লতা, তাদের মুখে পরম তৃপ্তির হাসি। মহারাজ, আমাদের জীবনটা একদম স্বপ্নের মতো মনে হচ্ছে। একদিকে চারুর কোলে সন্তান আসছে, অন্যদিকে আমাদের জেসমিনেরও মা হবার খবর পেলাম। এই বিশাল রাজপ্রাসাদে এবার ছোট ছোট বাচ্চার পায়ের শব্দে মুখর হয়ে উঠবে। লতা, তুমি একদম আমার মনের কথাটা বলেছ। আমি কাল রাত থেকে শুধু এটাই ভাবছি যে এই আনন্দ তো আমাদের একা উপভোগ করলে চলবে না, আমাদের খুব তাড়াতাড়ি একটা বড় উৎসবের আয়োজন করতে হবে। উৎসব? আপনি কি উৎসবের কথা বলছেন মহারাজ?
চারু আর জেসমিন দুজনেরই তো এখন নতুন জীবনের প্রতীক্ষা। আমি চাই রাজপ্রাসাদে চারু এবং জেসমিনের একসাথে স্বাদ ভক্ষণের অনুষ্ঠান করা হোক। দুই রাজ্যের সব মানুষকে আমরা এই উৎসবে নিমন্ত্রণ করব। হেমমধু রাজ্য থেকে রাজপুত্র অরুণ, যোগু ভাই, জয়া এবং তাঁতবিদরের সবাই আসবে। সুরেশপুর গ্রাম থেকে মোড়ল আর মোড়লগিন্নি তো থাকবেই। এ তো খুব চমৎকার একটা ভাবনা মহারাজ। চারু আর জেসমিন দুজনে এই কথা শুনলে ভীষণ খুশি হবে। আমি আজ থেকে রান্নাঘরে নির্দেশ দিয়ে দিচ্ছি সব রকম প্রস্তুতির। এই উৎসব হবে আমাদের মধুপুর রাজ্যের ইতিহাসের সবচেয়ে সুন্দরতম উৎসব। হ্যাঁ লতা, আমি আজই হেমমধু রাজ্যের মহারাজ অম্বিকা প্রসাদ এবং রাজপুত্র অরুণের কাছে বিশেষ নিমন্ত্রণ পত্র পাঠিয়ে দেব। চক্রান্ত আর শত্রুতার দিন শেষ হয়ে গেছে। এখন শুধু এই আনন্দের মুহূর্তগুলোকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার সময়। মধুপুর রাজ্যের সুরেশপুর গ্রাম। গ্রামের মাঝখানে পুরনো মোড়ল এবং মোড়লগিন্নি দাঁড়িয়ে আছে। তাদের সামনে সব মানুষ জড়ো হয়ে আছে। এই সুরেশপুর গ্রামের আমার ভাই ও বোনেরা, তোমরা আমাকে ক্ষমা করে দিয়ে দায়িত্ব দিয়েছে। আমি তার মর্যাদা রাখার চেষ্টা করছি। আজ আমি তোমাদের কাছে কোনো কাজের কথা বলতে আসিনি গো। আজ আমি এসেছি আমার জীবনের সব থেকে বড় একটা আনন্দের খবর তোমাদের সাথে ভাগ করে নিতে। মোরাল মশাই, আমরা তো শুনেছি কাল রাতে আপনি আর সেনাপতি রাজেশ মিলে কয়জন চক্রান্তকারীকে ধরেছেন। আমরা তো আপনার ওপর খুব খুশি। আর কি সুখবর আছে? ওরে বাবা, সে তো রাজ্যের কবর। আমরা তো সংসারের কবর দিতে এসেছি। আমাদের জেসমিন মা হতে চলেছে। আমাদের ঘরে নতুন অতিথি আসছে। আমাদের যুবরানী চারুলতা মায়ের কোলে যেমন সন্তান আসছে, আমাদের জেসমিনের কোলেও আসছে। তোরা সবাই আমাদের জন্য প্রার্থনা কর। মোরাল মশাই, জেসমিন মন্ত্রী তো আমাদের এই সুরেশপুর গ্রামেরই মেয়ে। তার এই সুখবর আমাদের পুরো গ্রামের সুখবর। আমরা সবাই মিলে আজ সন্ধ্যায় গ্রামের মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করব। হেমমধু রাজ্যের রাজপ্রাসাদ, যোগ মোড়লের কক্ষ। সকালের ফুরফুরে বাতাস জানলা দিয়ে ঘরে ঢুকছে। জয় একটা বড় কাঠের বাক্সে নিজের হাতে বোনা ছোট ছোট লাল আর নীল রঙের মোজা, সোয়েটার এবং আরো অনেক সুন্দর উপহার যত্ন করে গুছিয়ে রাখছে। যোগ মোড়ল লাঠি হাতে নিয়ে হাসি মুখে জয়ের এই ব্যস্ততা দেখছেন। জয়া, তুমি তো সকাল থেকে একটা বাক্সের ভেতরে সবকিছু এমন ভাবে গোছাছো যেন আমরা চিরকালের জন্য মধুপুরে চলে যাচ্ছি। এত জিনিসপত্র কি একসাথে নিয়ে যাওয়া যায়? তুমি এসব কি করে বুঝবে গো? আমাদের চারু আর জেসমিন দুজনেরই একসাথে সাত ভক্ষণের অনুষ্ঠান। এটা কি মুখের কথা? মহারাজ মধুরাজা এত বড় উৎসবের আয়োজন করেছেন, আর আমি দিদিমা হয়ে শুধু খালি হাতে যাব? আমার এই হাতের কাজের মধ্যে যে আশীর্বাদ লুকিয়ে আছে তা বাজারে কোনো দামি জিনিসে পাওয়া যাবে না গো। তা তো বটেই। তোমার এই ভালোবাসার উপহার দেখলে চারু আনন্দে কেঁদে ফেলবে। আমি তো ভাবছি সুরেশপুর গ্রামের মোড়ল আর মোড়লগিন্নির কথা। তারাও নিশ্চয়ই জেসমিনের জন্য কত কিছু নিয়ে আসবে। ভ্যাবলা এবং ক্যাবলা দুটি বড় বড় চুরি নিয়ে ঘরে ঢুকলো। তাদের চোখে মুখে প্রবল উত্তেজনা। জয়া মা, যোগু কাকা, আপনারা কি তৈরি? আমরা তো আমাদের নতুন ক্ষীরের সন্দেশ আর পদ্ম ফুলের মিষ্টি একদম প্রস্তুত করে ফেলেছি। সাত ভক্ষণের দিন সারু দিদি আর জেসমিন মন্ত্রী দুজনে এই মিষ্টি খাবে। আর আমি এই বাসিটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। মীরা আর ময়নাও তাদের বোনা পদ্ম ফুলের কাঁচাটা খুব যত্ন করে মুড়িয়ে রেখেছে। আমরা সবাই মিলে দিদির জন্য এমন একটা রথ সাজাবো যে পুরো মধুপুর রাজ্যের মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকবে। রাজপুত্র অরুণ হাসি মুখে সেখানে এলো। তার চোখ মুখে আজ এক অদ্ভুত প্রশান্তি। তুই আর ক্যাবলা মিলে তো পুরো রাজপ্রাসাদ মাথায় তুলে নিয়েছিস। তোদের এই আনন্দ দেখে আমার নিজেরও খুব ভালো লাগছে। ভৈরব মহাজন চলে যাওয়ার পর আমাদের এই রাজ্য এখন একদম সুরক্ষিত। আমি মন্ত্রীমশাইকে সব দায়িত্ব বুঝিয়ে দিয়েছি। রাজপুত্র, তুমি তো তৈরি হয়ে নিয়েছো। আমরা কাল সকালে রওনা হব তো। চারু আর জেসমিন ওখানে আমাদের জন্য পথে বসে আছে। জয়া মা, আমরা কাল সূর্য ওঠার আগেই রওনা দেব। মধুপুরে মধুরাজা বাবার পাঠানো নিমন্ত্রণ পত্রে লেখা আছে উৎসবের আয়োজন এত বড় যে পুরো রাজপ্রাসাদ আলো দিয়ে সাজানো হবে। চারু আমাকে চিঠিটা লিখেছে আমি যেন আমাদের সবাইকে নিয়ে খুব সাবধানে যাই। রাজপুত্র, চারু এই সাত ভক্ষণের উৎসব শুধু একটা আনন্দ অনুষ্ঠান নয় গো, এটা আমাদের সবার বিজয়ের উৎসব। রত্নগড়ের রাক্ষসী থেকে শুরু করে ওই ভৈরব মহাজন
সব চক্রান্ত পেরিয়ে আজ আমাদের দুই রাজ্য এক পবিত্র সুতোয় বাঁধা পড়েছে। আপনি একদম খাঁটি কথা বলেছেন বাবা। এই বিজয় শুধু আমার আর চারুর নয়, এই বিজয় আপনাদের সবার। আপনাদের আশীর্বাদ আর এই সাধারণ মানুষগুলোর ভালোবাসায় আমাকে এই সিংহাসনের যোগ্য করেছে। কালকের সকালে আমাদের সবার জীবনের নতুন একটা অধ্যায়ের সূচনা করবে। রাতের বেলা মধুপুর এবং হেমমধু রাজ্যের রাজপ্রাসাদ। মধুপুর রাজ্যে চারুলতা নিজের কক্ষের জানালার আকাশের চাঁদের দিকে তাকিয়ে তার মুখে একটা শান্ত হাসি। রাজপুত্র অরুণ, আপনি আজ আবার প্রমাণ করে দিলেন যে আপনি এই হেমমধু রাজ্যের সবচেয়ে যোগ্য শাসক। ভৈরব মহাজনকে আপনি যেভাবে খালি হাতে ফিরিয়ে দিলেন তা ইতিহাসের পাতায় লেখা থাকবে। বাবা আর মা মিলে যে 7 ভক্ষণের উৎসবের আয়োজন করেছে, আমি জানি সেই উৎসবে আপনি এলে আমাদের এই আনন্দ পূর্ণতা পাবে। আমি শুধু আপনার আসার জন্য পথে অপেক্ষা করছি। আমাদের অনাগত সন্তান এই ভালোবাসার পৃথিবীতে জন্ম নেওয়ার জন্যই যেন অপেক্ষা করছে। ওদিকে হেমমধু রাজ্যের রাজপুত্র অরুণ নিজের কক্ষের জানালার কাছে দাঁড়িয়ে আছে। রাতের বাতাসে একটা স্নিগ্ধ শীতলতা। চারু, তোমার চিঠি আমাকে নতুন করে শক্তি দিয়েছে। ভৈরব মহাজন চলে গেছে, রাজ্যের সীমানাও এখন নিরাপদ। যোগু বাবা আর জয়ামা মধুপুরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। মধুরাজা বাবার পাঠানো 7 ভক্ষণের নিমন্ত্রণপত্র আমি পেয়েছি। চারু, তুমি আমাকে একজন সাধারণ স্বামী থেকে এক বিশাল রাজ্যের পাহারাদার বানিয়েছো। আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে আসছি। তুমি আর জেসমিন মিলে যে শান্তির পৃথিবী তৈরি করেছো, আমি সেখানে গিয়ে কিছুদিনের জন্য শুধু তোমার রাজপুত্র হয়ে থাকতে চাই। বন্ধুরা, কি হবে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।